তোমাদের এতদিন আমি লুকিয়েছি একটা বিষয়, সেটা হচ্ছে আমার কি টুইন্স বেবি হতে চলেছে। তোমাদের আজকে কিন্তু আমি বলেই দেবো ফাইনালি। কারণ প্রথমে আমি বলতে চাইনি, তোমাদের এই কমেন্টটা আমার অনেক দিন এসেছিল। তো প্রথমের দিকে আমি বলতে চাইনি, ভাবছিলাম লাস্টের দিকে এই খবরটা দিব। তো আজকের ভিডিওটা পুরোটা দেখবে, তোমরা জানতে পারবে আমার টুইন্স বেবি না সিঙ্গেল বেবি হতে চলেছে। আরও ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই আসুক একসঙ্গে সেই খবরটা দিব আর কি, কিন্তু কপালে নেই। তো এখন আমাকে একাই খবরটা দিতে হচ্ছে তোমাদের। ভগবান করে ডেলিভারিটা যদি ভালোই ভালো হয়ে যায়, আমার দুইটা স্বপ্ন আছে। এক হচ্ছে আমার চুল আমি কেটে দিব, কেটে ধরো এই এতদূর করবো আর কি, এটা আমার ইচ্ছে আছে। কারণ আর ভালো লাগে না এই যেমন সারাদিন খোপা ঠোপা এরকম। তো ছোট করে দিব, ওই 1 বছর নাগাদ পুরো বড় হয়ে যাবে, সেটা জানি আমি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই যে ফাঁকা দাঁতটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এগুলি স্প্রিং থাকে না, তো সেগুলো লাগানোর ইচ্ছে আছে। যেহেতু নিচের দাঁত আমার একদম ঠিক, খালি উপরের খালি এই যে মাঝখানের দাঁতটাই আমার একটু ফাঁকা দেখতে পাচ্ছ। তো ভাবছি যে একটা ভালো ডাক্তারের কাছে গিয়ে স্প্রিং লাগাবো। তো কারো এরকম মানে কেউ এরকম করেছো কি করনি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি করে থাকো তাহলে এটা আমার মানে ঠিক হতে, ওই স্প্রিংগুলো লাগিয়ে ঠিক হতে এটা আমার কতদিন টাইম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি বেশি দিন হয় তাহলে এটা করবো না। যদি 6 মাসের মধ্যে এটা মেকআপ হয়ে যায় তাহলে কিন্তু করার ইচ্ছে আছে, মানে ডেলিভারির পর। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর জীবনে তো আমার অ্যালার্জি মনে হয় পিছুই ছাড়বে না। প্রেগনেন্সির আগে তো এত অ্যালার্জি হয়েছিল, এত অ্যালার্জি কি বলবো, আর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিও বা ফটো টটো। যাই হোক, কনসিভ করার পর কিন্তু অ্যালার্জিটা ধীরে ধীরে কমে যায়, আর অনেক ওষুধ টষুধ খাইছিলাম, যাই হোক কমে যায়। তো তারপরে দেখো এই এখন এসে, হ্যাঁ ওষুধ টষুধ তো কিছু খাই না তখন থেকেই, মানে প্রেগনেন্সির পর থেকেই ম্যাডামকে বলেছিলাম, যখন আমরা যেখানে কোয়ার্টার ছিলাম ওখানে বলেছিলাম, তো ওই ওষুধগুলো দেখে বলেছে খাওয়া যাবে। তো খেয়েছিলাম কিছুদিন, তারপরে না আর অ্যালার্জি ওঠে নাই, যেহেতু তারপরে মাংস টাংস সব কিছু খাইছিলাম, তো অ্যালার্জি ওঠে নাই। তো এখন দেখো তোমরা, শ্রাবণ মাস পড়ে গেছে, নিরামিষই খাচ্ছি এখন অবধি, হ্যাঁ। তো তেমন বাতুল কোনো কিছুই খাওয়া হচ্ছে না, তবু আমার অ্যালার্জিতে মানে চুলকানিতে আমার অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছে। হাতে টাতে ওঠেনি, পুরো পায়ে দু পায়ে মানে এত অসহ্য যন্ত্রণা, মানে কি বলবো, আর মানে নিতেই পারছি না আমি আর কি। গেল ওটা। তো তারপর আরেকটা বিষয় তোমাদের বলছি আমি। বিষয়টা হচ্ছে আমার তো 9 মাস পড়ে গেছে, তোমরা জানোই সবাই। ভগবান করে আর কিছুদিন ভালো ভালো যাক, আমি এটাই চাই আর কি। তো লুকানোর আর কিছুই নেই তোমাদের সাথে। তো এখন ব্যাপারটা কি হচ্ছে বলো তো, মানে আমি খেতে পাচ্ছি না কিচ্ছু। এখন কিন্তু বাজে প্রায় হচ্ছে 9টার মতন, 9টা সাড়ে 9টা, 9টা সাড়ে 9টার মতন। তো জাস্ট আমি একটা ছোট্ট প্যাটিস খেয়েছি, হ্যাঁ, জল খেয়েছি আর হচ্ছে একটা ছোট এরকম সাইজের একটা প্যাটিস খেয়েছি। তো কিচ্ছু খেতে পারি না, খেতে ইচ্ছে করে কিন্তু খেলে আমার পেট মানে মনে হয় পুরো চামড়া ফেটে যায়, এরকম একটা অবস্থা। মানে কি বলতো, মনে হয় না খেলেই ভালো থাকি, খাইলেই মানে মানে খাইলেই মানে পেটটা এমনি ভারী হয়ে যায়। আর মানে কি বলবো, আর ওই যে অনেকেই মানে বলে না যে পেট শক্ত হয়, পেট শক্ত হয়, পেট যে কোনটাকে শক্ত বলে মানে সেটা আমি বুঝতে পারি না। তখন বাচ্চার নড়াচড়াটাও মানে অত বোঝা যায় না, কম বোঝা যায়। আর একটু খেলেই মানে মানে ওই যে পরিমাণে হয়তো এইটুক, হয়তো এখন 9টায় খেলাম, হয়তো 12টায় এইটুক খেতে হবে, আবার হয়তো 4টায় এইটুক খেতে হবে, আবার রাত্রিবেলা হয়তো এইটুক পরিমাণ যদি খাই তাহলে ঠিক থাকে। যদি এইটুক পরিমাণ খাই মানে একটা নর্মাল তো ভাই খাইতে লাগবে, তাই না? তো সেটা যদি খাই তাহলে মানে আমার অবস্থা কি বলবো। আর আমাকে তারপরে পেটের নিচে বালিশ রেখে শুয়ে থাকতে লাগে, কারণ মানে আর আমি পারি না, মানে পুরো ওরকম আর কি, চামড়া পুরো মানে এত টান পড়ে যে বলার মতন ভাষা নেই। এরকমটা কি হয় আদৌ লাস্টের দিকে, নাকি আমার মানে এখন এইটুক করেই খাওয়া উচিত, মানে 1-2 বার এইটুক খাওয়া উচিত বাস, তারপরে মানে আর খাওয়া উচিত না? তো আমাকে এটা তোমরা কমেন্ট করবে যে এটা কি আমার সাথে হচ্ছে আদৌ, নাকি ধরো অন্য কারোর সাথে। যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি আমার আর কি, সেহেতু ধরো পেটের চামড়া ধরো মানে দেখো সেকেন্ড প্রেগনেন্সি হলে কি হয়, ধরো অবশ্যই আগেরটা হয়েছে তো তারপরে পেটের চামড়াও ঢিলা হয় কিন্তু, হ্যাঁ। তো সেটা বাড়তে সুবিধা হয়। এখন আমাদের ফার্স্ট প্রেগনেন্সি, তো ওটা কি বাড়তে অসুবিধা হচ্ছে চামড়াটা, না কি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তো ডাক্তার, এর আগের দিন গেছিলাম, ডাক্তার 20 দিনের ওষুধ দিয়েছিল, বলছিলাম তোমাদের যে আমার একটু ইয়েতে জল কম আছে। তো 10 দিন হয়ে গেছে, তো আর 10 দিন। তো এখন ভাবছি ডাক্তারের কাছে যাবো কি যাবো না, নাকি 10 দিনের ওষুধটা কমপ্লিট করেই যাব। মানে আর বাচ্চার নড়াচড়াও আগে বেশি করতো, এখন নড়াচড়াটা একটু কম হচ্ছে। এটা কি বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে তার জন্যই, মানে যেহেতু 9 মাসে পড়ে গেছে, তো
মানে তার জন্যে নাকি অন্য কিছু তোমরা অবশ্যই কমেন্ট করবে। মানে আমার হচ্ছে বাংলা দিয়েও 9 মাসে পড়ে গেছে, আর ইংলিশ দিয়েও প্রায় মানে 9 মাসে মানে মানে 8 কমপ্লিট হয়ে 9 মাসে পড়ে গেছে আর কি। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি যেটা জানি আর কি ভিডিও দেখে, সেটা তো মানে 36 সপ্তাহ হয়ে গেলেই মানে ডেলিভারি করা শুরু হয়ে যায়, তাই না? 36 সপ্তাহ থেকে এরকম 40 সপ্তাহ অবধি ডেলিভারি হয়ে যায়। তো নর্মাল ডেলিভারি কারো হয়, কারো সি সেকশন হয়, সি সেকশনই বেশি হয়, নর্মাল খুবই কম হয় আর কি। তো এভাবে হয়ে যায়। আর মানে এত সমস্যা তোমাদের মানে প্রত্যেক দিন যদি বলি সমস্যার কথা, এত সমস্যা মানে তাও মনে শেষ হবে না। প্রত্যেক দিন নতুন নতুন সমস্যা, কীভাবে যে দিন কাটছে, একটা করে দিন মানে একটা করে মাস এরকম যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এইভাবেই চলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু জানাবো লাস্টের দিকে যে টুইন্স বেবি না সিঙ্গেল বেবি। তো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি অলরেডি, কারেন্ট নেই। তো মা গেছে হচ্ছে, তোমরা তো জানোই এখন ধান গাড়া চলছে। তো আমাদের আর 10 কাঠা জমি গাড়া বাকি ছিল। তো মা নিজেই আর কি 10 কাঠা জমি আজকে কালকেই কাটবে, কালকে বিচন তুলে আনছে। আর হচ্ছে এইদিকে আমি করছি কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এইদিকে একটু ছিল প্যাকেটে চাউমিন, তো সেটাই করছি। 3 বোনে খাবো একটু একটু করে। ছোট বোন যাবে স্কুলে, আর সকালের ভাত হয়নি। আর এদিকে দেখো মনিকা এখানে হচ্ছে এই যে করলা এটা কাটছে আর কি, এটা হয়তো ভাজা হবে। আর এই যে দেখো শাক, এই শাকটার হয়তো ঝোল হবে। মানে ও হচ্ছে রেডি করতেছে, আর উনি বাবু হচ্ছে পূজা করবে। আর উনি বাবু হচ্ছে সবজি কাটিয়ে রেডি করতেছে। আর আমি এই যে একটু দাঁড়ায় রান্না করতেছি আর কি। তো এইভাবেই চলছে। আর নিরামিষই চলছে, শ্রাবণ মাসে আজকে কত তারিখ বা, যাই হোক এমনি নিরামিষে চলছে। জানি না এই পুরো মাসটা নিরামিষ থাকবে না আমিষ থাকবে না কি হবে, সেটা এখনই বলতে পারবো না আমি। আমার ভাই গেছে হচ্ছে বাবাধাম, আসুক বলতে কি নিরামিষই খাওয়া তো উচিত। এখন আমার বাবা ভাই ওরা নিরামিষ খাইতে পারে না অত আর কি। হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। আমি তো চাইছিলাম শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খাবো, কিন্তু ওই যে মানে টুকটাক একটু মুসুর ডাল ঠাল খেতে লাগে আমার আর কি। এমনিতে সোমবার করে নিরামিষই খাবো, আর মাছ মাংস দিন অ্যাভয়েড করবো আর কি, এই মাসে খাবো না। তো চলো, তোমরা কিন্তু আজকের ভিডিওটা একদম স্কিপ না করে দেখবে, কারণ অনেক কিছু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। তো দেখো সাইডে হচ্ছে করলা আলু বসিয়ে দিয়েছি, আর সাইডে ভাত। তো প্রথমে ভেবেছিলাম এটা ঝোল করব, তারপর ভাবছি এটা চচ্চড়ি করব, তারপরে ফাইনালি এটা ভাজা হবে, কারণ শাক নিয়ে এসেছে। বাবা আবার বলছে যে শাকের ঝোল করতে, পাট শাকের ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এই টাইমটা তো আরও ভালো লাগে। তো এই যে দেখো করলা আলু ভাজা করেছি, আর তার সাথে ভাতটাও মানে ভাতটা হয়ে গেছে। আর এই যে দেখো সেই পাট শাকটা আর কি, দেখো কতগুলো শাক ছিল কয়টুক হয়ে গেছে। তো এই একটু তিতে না পাট শাকের ঝোলটা খুবই কিন্তু ভালো লাগে, আর ভাতের মার দিয়ে রান্না করবে দেখবে আরোই ভালো লাগবে। তো দেখো তারপরে একটু বাইরে চলে এসেছি, মানে আমাদের বাড়ির সামনে একটু চলে এসেছি। তো কয়েকটা রিলস শ্যুট করার জন্য। তো এই শাড়িটা যদি তোমাদের পছন্দ হয়, তোমরা আমার ফেসবুকে গিয়ে দেখবে, কমেন্টে আর কি দেওয়া আছে, মানে এই শাড়ি পরার ভিডিওগুলোতে আর কি, বুঝলে? তো যাই হোক, তো এখানে মানে সেই রিলস ছেড়েছিলাম, সেখানে কমেন্ট এসেছে কয়েকটা, তো সেগুলোরই কিছু আমার মানে বক্তব্য দেওয়ার আছে, তো সেগুলোই দিব। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখবে। আর দেখো চুল কিন্তু আমি ছেড়ে দেই না, চুল বাঁধাই থাকে। তো একটু ভিডিও করার সময় আর কি একটু ছেড়ে দিই চুলটা। আর এই চুল আমি রাখবো না, এই চুল আমি ভগবান করে ভালো ডেলিভারি হয়ে গেলে চুল আমি কেটে দিব, কারণ সারা জীবন বড় চুল আর ভাল লাগে না। আর অসুবিধা হয়, সত্যি কথা বলতে এখন অসুবিধা হয়, পরে আরও হয়তো অসুবিধা হবে বড় চুল থাকলে। ছোট চুল থাকলে ওরকম অসুবিধা হয় না। আর ছোট চুল কি বলো তো, যখন তখন ছেড়ে দেওয়া যায়, কেউ বলে না যে চুল ছেড়ে দিয়ে যাও কেন। বড় চুল থাকলে কী হয় বলো তো, হ্যাঁ এত বড় চুল ছেড়ে দিয়ে যাও, এটা যাও সেটা যাও, ওই জন্যই ভাবছি যে চুলও কেটে দিব। তো যাই হোক, আমি 2-3টা রিলস বানাইছি। তো বাড়ি চলে আসলাম, শাড়ি পরে থাকতেও পারি না বেশিক্ষণ। তো তারপরে শাড়ি ঠাড়ি খুলে ফেলেছি। আর এখন দেখো, এখন হচ্ছে দুপুর। হ্যাঁ, তো সকালে রান্নাবান্না তো দেখালাম। তো দুপুরবেলা আমার বোন আবার একটা সবজিও কেটে রেখেছে, তো ভাবছি যে সেই সবজিটা করব। আবার হচ্ছে আমার বাবা মা গেছে হচ্ছে জমিতে গেছিলো, তো ওইদিকে না ঢেকিয়া শাক হয়, গ্রামে তো জানোই। তো যেখানে সেখানে ঢেকিয়া শাক হয়, তো সেখান থেকে আবার অনেকগুলো ঢেকিয়া, আমরা ঢেকিয়া শাক বলি, কেউ ঢেকি শাক বলে।
জানি না, আমরা কিন্তু ঢেঁকিয়ে শাকই বলি, হ্যাঁ। তো সেই শাকই হচ্ছে নিয়ে এসেছে, আর সেটার না কোড়াগুলো আমি আবার বেছে নিয়েছি, আর যেগুলো এমনি সেগুলো আবার মানে তরকারিতে দিব। তো তার জন্যই দেখো মানে বোনই শাকটা বেছে দিয়েছে, তারপরে কোড়াগুলো এগুলো দিয়ে না আমি হচ্ছে চপ বানাবো। এই ঢেঁকিয়ে শাকের চপ তোমরা খাবে, খুব টেস্টি লাগে। কিন্তু চালের গুঁড়ো ছিল না, বেসন ছিল, আর হচ্ছে তোমার যেটা আরেকটা দিয়েছি, আটা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সুজি। তো চালের গুঁড়ো দেইনি আর কি, তো চালের গুঁড়োটা থাকলে আর কি ভালো হতো, বেসন দিয়েছিলাম। তো যাই হোক, এই যে ডোটা আর কি মেখে নিচ্ছি। আর এই যে দেখো এখন হচ্ছে দিব এক এক করে, এই যে লম্বা লম্বা করে নরসিংহের পাতা যে আছে না, যেটা চপ যেভাবে বানানো হয় সেম ওইভাবেই। তবে আমার নরসিংহের পাতার চপ ভালো লাগে না, কার কার ভালো লাগে না ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না। এই যে দেখো এই চপটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো একটা মিক্সড সবজি, প্রেগনেন্সিতে কিন্তু আমি শাক আর সবজি প্রচণ্ড পরিমাণে খেয়েছি, প্রচণ্ড পরিমাণে, হয়তো তার জন্য এত রক্ত ঠক্ত সব কিছু বেড়েছে। আর মাছ মাংস ডিম এগুলো তো ডিম টিম তো খাই না আমি, বলতে চলে। মাছ মাংস খুবই কম খাই। শাক সবজিটা আমি প্রেগনেন্সিতে প্রচুর খেয়েছি, প্রচুর মানে প্রচুর। শুধু আমাদের বাড়ির না, আমার কাকুদের বাড়িরও ওখানেই ওরা প্রত্যেক দিন 4-5 রকমের সবজি টবজি বানায়, সেখানে গিয়ে অতগুলো করে খাই, বাড়ির তো থাকেই আর কি। ওই যে ভাত দেখো কইটুক নিয়েছি, কারণ এখন ভাতটা আমি খেতেই পারি না, মানে জল খেলেই পেট ভর্তি হয়ে যায়। তো ভাত নিয়েছি অল্প, সবজি নিয়েছি বেশি। তো চলো এখন কিছু শেয়ার করা যাক তোমাদের সাথে। তোমাদের তো আমি বলবোই যে আমার টুইন্স বেবি হতে চলেছে না সিঙ্গেল বেবি হতে চলেছে। তো তার আগে আরেকটা কমেন্টের আমি তোমাদের একটু রিপ্লাই দিতে চাই। আমি শাড়ি পরে রিলস ছেড়েছিলাম, তোমরা সবাই জানো। তো তোমরা দেখবে সচরাচর আমি এখন ভিডিওই দেই না, যেমন আগের দিন আমি কোনো ভিডিওই দেইনি। তো তারপরে মানে কোনো শর্ট না বট কোনো ভিডিওই দেইনি, পরের দিন দিয়েছি, বা তারপরের দিন দেই না, তারপরের দিন দেই, মানে এভাবে আর কি চলছে। মানে আমি দেখবে আগের মতন আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। বলতে পারো যে আমার ইচ্ছেও করে না, আর তার মধ্যে আবারও বলতে পারো যে কিছু লোকের মানে এত ফাটে আমি ভিডিও দিলে, তো তারা উল্টাপাল্টা কমেন্ট করার জন্য আরও দিই না। কারণ দেখো প্রেগনেন্সি, অনেকে দেখবে প্রেগনেন্সিতে অনেক ভিডিও করে ভাইরাল হয়, কিন্তু আমার কাছে কি বলো তো, যেহেতু আমি আগের থেকে আমাকে মানুষ চেনে জানে, তো আমার মনে হয় না যে প্রেগনেন্সিতে ভিডিও বানিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় জায়গা করব বা ভিউজ আনবো বা টাকা কামাই করব। কারণ ভগবান কৃপায় আমি যতদিন সোশ্যাল মিডিয়ায় আছি, তো ভগবান যেটুক দিয়েছে আমার কাছে মনে হয়, একটা আমি সাধারণ মেয়ের কাছে আমার মনে হয় অনেক দিয়েছে। তো আমার মনে হয় না যে এই প্রেগনেন্সিতে ভিডিও বানিয়ে আমার টাকা মানে কারিগরি টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ, এখন প্রথমত একটা কমেন্টে আসি। কালকে আমি লাল না, ওটা দুধে আলতা কালার এরকম টাইপের, তো শাড়ি পরে দু তিনটা রিলস বানিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওখানে একজন লিখেছে, অনুশ্রী নামে আর কি, এত পয়সার লোভ, এই অবস্থাতেও না নাচলে নয়, অন্যভাবেও তো ভিডিও করে দেওয়া যায়। সত্যি তোরা টাকার জন্য কি না পারিস, ঠাকুর না করুক কিছু দুর্ঘটনা হোক, হলে তো সারা সোশ্যাল মিডিয়া জুড়ে কান্নার বান লাগিয়ে দিবি। বাহ, মানে ও চাচ্ছে যে আমার কিছু একটা হোক। মানে ভাবো, মানে এদেরকে দেখে বোঝা যায় যে এরা নিজের খেয়ে মানুষকে দেখে কতটা হিংসা করে। প্রথমত আমি কিছু পয়েন্টে কথা বলবো, পয়েন্ট ছাড়া আমি কথা বলবো না। প্রথমত বলেছে এত পয়সার লোভ। হ্যাঁ, পয়সার লোভ যদি থাকতো তাহলে প্রেগনেন্সিতে আমি কারি ভিডিও বানাতাম, কারি। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া তোলপাড় থাকতো। এটা হচ্ছে মেন কথা। কারণ আমি প্রথম থেকে এত খেটেছি, মানে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, ইনস্টা চ্যানেল, এত খেটেছি, অনেকগুলো চ্যানেল বানিয়েছি, তোমরা জানোই, অনেক চ্যানেল ডিলিট হয়েছে, আবার বানিয়েছি। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা আমার মধ্যে আছে যে আমি অনেক খাটতে পারি, সংসারের কাজকর্ম করেও আমি অনেক খেটেছি। তারপরে এই অবস্থাতেও না নাচলে নয়। দেখো কি বলি আর, জানো তোমরা, আমাদের গ্রামেই আর কি আমার একটা বৌদির বাচ্চা হবে। তো ওর 6 মাস প্লাস, মানে প্রায় 7 মাসই চলছে। তো এখন অবধি ডাক্তারই দেখায়নি, রিসেন্ট সেদিন ডাক্তার দেখালো। এতদিন অবধি মানে সে জানে, কেউ জানেই না এমন। হ্যাঁ, তো সে মানে তার 2টা বাচ্চা সামলানোর থেকে শুরু করে, বর বাইরে থাকে, রান্না বান্না, রাত্রিবেলা এখানে যাচ্ছে না, শনিবার মঙ্গলবার না, কিছু মানে কোনো কিছু লেশ মাত্র নেই। হ্যাঁ, তো সে কিন্তু ওইভাবেই চলছে, মানে সে যে প্রেগনেন্ট, মানে তার কাছে কিচ্ছু মনে হচ্ছে না, সে নর্মালভাবেই চলছে। সে দেখবে ভালোই থাকবে। আর তারপরে যে বলেছে নাচার কথাটা, আমি নাচিনি, আমি তো ভিডিওই বানাই না, রিলসই বানাই না এখন, সেই কদিন মেরে একদিন বানাই। হ্যাঁ, তো সেখানে হাত পা নাড়িয়েছি আর কি, সেটা তো নর্মাল ব্যাপার, হাত পা নড়াটা তো নর্মাল ব্যাপার আমার মনে হয়, তাই না?
তো যাই হোক, এটা হচ্ছে কথা। আর এই যে টাকা, তোরা টাকার জন্য কি না পারিস, টাকার জন্য আমরা কি না পারি। মানে সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানায়, ভালোভাবে ভিডিও বানায়, তারাও টাকার জন্য কি না পারে, কিন্তু সেও কিন্তু ভিডিও বানায়। হ্যাঁ, সেও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া এখন কেউ শখে ভিডিও বানায় না, প্রথমত হচ্ছে এই কথা। আর দ্বিতীয়ত হচ্ছে এই কয়েক বছরে আমি যা টাকা ইনকাম করেছি, একটা সাধারণ মেয়ে হিসাবে, একটা গ্রামের মেয়ে হিসাবে আমার কাছে অনেক, সেটা আমার অল্প হলেও আমার কাছে অনেক ইনকাম করেছি। আর ওই যে বললাম, প্রেগনেন্সিটা যদি আমি ইনকামের ধান্দা ধরতাম বা ভাইরাল হওয়ার ধান্দা ধরতাম, মানে হাজার হাজার ভিডিও বানাতাম, আমি হাজার হাজার ভিডিও বানাতাম আমার চ্যানেলে। হ্যাঁ, তো যেহেতু আমি আগের থেকেই সবাই আমাকে চেনে জানে, তো সেটার আমার আর দরকার পড়ে না। আমার মনে হয় যে এখন আমি ইনকাম নাই করলাম, ভিডিও কম বানালাম, তো কী হলো, তাই না? পরে ভিডিও দিলেও তোমরা দেখবে। আর কি বলেছে, ঠাকুর না করুক কিছু দুর্ঘটনা ঘটুক। কেন? মানে তুমি কি চাও ঠাকুর করুক আবার কিছু দুর্ঘটনা ঘটুক? তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। হ্যাঁ, খুব কথাটা আমার বলতে ইচ্ছে করছিল। 2 বছর আমার বিয়ে হওয়ার হয়েছিল, আমি কনসিভ করিনি। প্রথমে 1 বছর আমরা নিজেরাই নিতে চাইনি, পরের 1 বছর হ্যাঁ ট্রাই করেছিলাম, তো হয়নি। অনেক গ্রামের লোক ঠোক অনেক কথা টথা বলেছে, অনেক কিছু আর কি। তো তারপরে আমি ডাক্তার দেখাতেও চেয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড লাগে ডাক্তার দেখাতে। তো তারপরে অনেক করে তোমাদের দাদাভাই কোয়ার্টার পায়, তো প্ল্যানিং হয়েছিল কোয়ার্টার গিয়ে আমরা ডাক্তার দেখাবো, যেহেতু নর্মালভাবে কনসিভ হচ্ছিল না। তো কোয়ার্টারে গিয়ে আমরা ডাক্তার দেখাবো। তারপরে কোয়ার্টারে গেলাম, গিয়ে সব কোন ডাক্তার দেখাবো, কি করব না করব, কিভাবে ট্রিটমেন্ট শুরু করব, মানে সব কিছু সেগুলো আর কি ডিসকাস হলো। মানে ভাগ্যের কি পরিহাস সত্যি, ভগবানও মানে কি বলবো আর। হ্যাঁ, তো দেখো, মানে ডাক্তার দেখাবো কি তার আগেই আমি কনসিভ করেছি, মানে কোয়ার্টার যাওয়ার প্রায় আগ মুহূর্তেই ধরতে পারো। যাই হোক, হ্যাঁ, তো ওটাই কথা, ভগবান যদি চাইতো যে আমাকে ডাক্তার দেখাতে হবে, 1-2 বছর আমাকে ওষুধ খেতে হবে, অনেক ঝামেলার পরে হয়তো তুমি কনসিভ করবে, তাহলে কিন্তু সেটাই হতো, সেটাই কিন্তু হতো। আজকে হয়তো ভগবান ভরসা ছিল বলেই ডাক্তার দেখাতে হলো না, বা কোনো কিছু করতে হলো না। যাই হোক, কোয়ার্টার গিয়ে আর কি কনসিভ করলাম, তারপরে বাড়িতে আসলাম, তারপরে এই তো আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে। একটা কথা কি বলো তো, ভগবান না চাইলে কোনো কিছু হয় না। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এই জায়গায় দাঁড়িয়ে আছি, সব ভগবানের দয়ায়। হ্যাঁ, নিজের মেহনত, অবশ্যই নিজের মেহনত তো লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে ভগবানের দয়ায় নসিব, মানে সেটা নসিবে না থাকলে কোনো দিনও হবে না। যে যা কোনো কিছু তোমার যদি সেটা কপালে না থাকে, কোনো দিনও কোনো কিছু হবে না। আজকে একটা বাচ্চা জন্ম হওয়ার পর 6 ষষ্ঠী, সেই দিন হচ্ছে প্রদীপ লাগিয়ে থাকে কেন? সেই দিন নাকি যমরাজ এসে সেই বাচ্চাটার কপালে আর কি লিখে দিয়ে যায় যে সারা জীবন তার কি 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 হবে। হ্যাঁ, এটা তো আমরা হিন্দু ধর্মের সবাই জানি, তাই না? তো আমারও 6ষষ্ঠীর দিনে আমার এই কপালে লিখে দিয়ে গেছে যে আমার জীবনে কি কি হবে, আমার জীবনে কি কি দুর্ঘটনা হবে, কি কি শুভ জিনিস হবে, সব কিছু কিন্তু আমার এই কপালে লিখে দিয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের সাথে আমার রিলেশন প্রায় 8 বছর রিলেশনের পরে আমাদের বিয়ে হয়েছে। অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক মানে অনেক, বিয়ে হওয়ার কথাই না, বা অনেক কবার ব্রেকআপ হয়েছে ফ্যামিলির দিক দিয়ে আর কি। দুই ফ্যামিলির দিক দিয়ে আমাদের দুজনের মধ্যে কোনো কিছু মানে ছিল না প্রথম থেকে বলতে, মানে রিয়েল লাভ ছিল দুজনের। আমাদের ফ্যামিলির দিক দিয়ে বারবার আমাদের ব্রেকআপ হয়েছে। তো তারপরেও দেখো দুজন একসাথে আজকে কত মানে সুখে আছি আর কি। তো আমারও যেমন ওকে পেয়েছি, এটা আমার মানে ভগবানের অশেষ কৃপাও যে ওকে পেয়েছি আমি, ওরও তেমন আমাকে পেয়েছে, ওরও মানে ওরও হয়তো ভগবানের কাছে অশেষ কৃপা যে আমাকে পেয়েছে। তো ভগবান না চাইলে কিন্তু কোনোদিনও আমরা দুজন এক হতে পারতাম না। আর বলেছে যদি কিছু একটা হয় সোশ্যাল মিডিয়ায় এসে কান্না করে বন্যার বান বান ভাসিয়ে দিবে। মানে কথাটা যে কতটা মানে বুকে লেগেছে না, মানে মানে কি বলবো আর। মানে কেউ একটা মহিলা হয়ে কেউ আরেকজনকে এভাবে বলতে পারে, মানে মানে কি বলবো আর। হ্যাঁ, তো আমরা তো সবসময় পজিটিভ দিকটাই ভাবি না, কোনোদিনও কিন্তু নেগেটিভ দিক ভাবি না। আজকে আমার মানে 9 মাস আর কি চলছে। তো জানোই তোমরা কখন ডেলিভারি হয় না হয় কি সমাচার। তো এত দিন আমি এত কষ্ট সহ্য করে আছি, লাস্টের দিকে তো আরও বেশি কষ্ট, সব সহ্য করতেছি আর কি। হ্যাঁ, কি সুখের জন্য, কারো একটা মুখ দেখার জন্য আর কি। সোশ্যাল মিডিয়ায় আছি, ভিডিও বানাই জন্য টুকটাক তোমাদের সাথে মানে ভালো মন্দ শেয়ার করি। হাজব্যান্ড পাশে নেই, মানে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই ভাই বোন সবাই থাকুক না কেন, হাজব্যান্ড পাশে না থাকলে না মানে বুকটা কোনো পাশে যেন মানে একটা ফাঁকাই থেকে যায়। দেখো বাবার বাড়িতে আছি, পুরো আমার বাবার বাড়ির লোকেরা পুরো আমার খাতিরদারি করতে কোনো রকম অসুবিধা করছে না।
তাদের সামর্থ্য মতন তারা খাতিরদারি করছে, কিন্তু ওই যে হাজব্যান্ড না থাকলে বললাম না বুকের এক পাশটা মানে ফাঁকা মনে হয়। তো সেইভাবেই কিন্তু আছি এতদিন ধরে। এবার আমার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ছিল আর কি, তো কিছু রিপোর্ট খারাপ এসেছিলো আমার, আসছে আর কি। তো বাড়িতে এসে প্রায় 7 দিন আমি ডিপ্রেশনে ছিলাম, 7 দিন প্রায় ডিপ্রেশনে ছিলাম। তারপরে ভেবেছি যে ভগবান যেটা চাইবে সেটাই তো হবে, তাই না? আমরা কিন্তু কেউ কাউকে আটকাতে পারবো না। আজকে আমার জীবনে মানে অনেক কি বলবো আর, এমন এমন লোক হারিয়েছে আমার জীবন থেকে এত কম বয়সে বা নিজের চোখের সামনে আর কি দেখে, মানে সেই কষ্টের আর কি শেষ নেই। কিন্তু আমরা অনেক চেয়েও তাদেরকে আমরা আটকাতে পারিনি, অনেক কিছু করেও তাদেরকে আমরা আটকাতে পারিনি। তো সেখান থেকে আর কি ভাবলাম যে এত টেনশন করে এত কিছু করে কি হবে, যেটা হওয়ার সেটা তো হবেই। কপালে যদি আমার ভালোটা থাকে ভালোটাই হবে, যদি খারাপ থাকে তাহলে খারাপটাই হবে, কেউ আটকাতে পারবে না। আর আমি সবসময় বিশ্বাস করি যে আমি আমার শত্রুরও কোনো দিনও খারাপ চাই না। আমার কিন্তু আমি অন্যরকম একটা মেয়ে, আমার রুলস আলাদা, আমি আমার মতন করে চলি। যেটা খারাপ আমি সেটা খারাপই বলবো, যেটা ভালো সেটা আমি ভালোই বলবো। কোনো দিনও ওই খারাপটাকে ভালো, ভালোটাকে খারাপ আমি জীবনে বলি না। আর কোথাও আমি বললাম না এখানে একটা কথা সেখানে একটা কথা, কোনো দিনও বলি না আমি। যেটা সত্যি সেটাই আমি মুখের ওপর বলি, কে খারাপ পাক পাক না পাক নাই, কিন্তু আমি ওই ডাবল গেমিং খেলি না কোনো দিনও। হ্যাঁ আমি জানি আমার আশেপাশে অনেকে আছে এমন যে যে আমার সামনে আমার ভালো চায় কিন্তু পিঠ পিছে আমার খারাপ চায়। যদি আমার কিছু খারাপ হয় তারা অনেক খুশি হবে, আমি জানি আছে এরকম অনেকেই আছে। সবাই যে তোমাকে ভালোবাসবে সেটা না। সোশ্যাল মিডিয়ায় যেমন এমনও আছে, মানে অনেকেই তোমাকে ভালোবাসবে কিন্তু কিছু লোক তোমাকে ভালোবাসবেন না। হ্যাঁ, তো মানে হাতের 5টা আঙ্গুল যেমন সবার না, সবার মন জগিয়ে চলতে তুমি কোনোদিনও পাবে না। আর সবাই তোমাকে ভালোবাসবে সেটাও কোনোদিনও আশা করা যায় না। কিন্তু এরকম কমেন্ট মানে কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, এইগুলোই বলার ছিল তোমাদের সাথে। হ্যাঁ, করবো না ভিডিও, বানাবোই না, কি আছে আমার, সত্যি কথা বলতে কোনো যায় আসে না। মানে কিছুদিন ভিডিও না বানালে আমার কিচ্ছু হবে না। তো জায়গাটা করে নিয়েছি। এই যে তোমরা আমাকে যে ভালোবাসো, আজকে একদিনের ভালোবাসা না, আজকে দীর্ঘদিন থেকে তোমরা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো, দেখে দেখে কিন্তু তোমরা আমাকে ভালোবাসো। আজকে একদিনে আমি এই জায়গায় আসিনি, তোমরাও সেটা ভালো করে জানো। তো যাই হোক, বাদ দাও, ছাড়ো। কি বলবো আর, যার যেমন মানসিকতা সে সেরকম কমেন্ট করবেই। তবে কমেন্টটা খুব খারাপ লেগেছে আমার, আর তোমাদের আমি ভাঙিয়েও দিলাম সব কিছু। এবার চলো বলা যাক যে আমার টুইন্স বেবি হতে চলেছে না সিঙ্গেল বেবি হতে চলেছে। এই কোশ্চেনটা আমার অনেক এসেছিলো, কিন্তু কিন্তু কোনোদিন আমি এটা নিয়ে কথা বলিনি। ভেবেছিলাম তোমাদের দাদাভাই আসলে বলবো দুজনে, তবে কি আর, প্রেগনেন্সির প্রথম থেকে আমাদের এটা ওটা, তোমাদের দাদাভাই তো মানে খুব খুব এই বছরটা খুব কষ্ট গেল ওর। প্রথম 3 মাস কোয়ার্টারে ছিলাম, আমি কিছু করতে পারতাম না, ওর বুদ্ধি খুব ধকল গেছিলো। তারপরে ওর অপারেশন হলো, অপারেশন হওয়ার পরেও মানে বেচারার খুব ধকল গেছে আর কি। তো যাই হোক, কী করা যাবে, আর সবই তো কপাল, তাই না? নসিব, আপনার নসিবে, তো নসিবে যেটা আছে সেটাই হবে। তবে কি বলো তো, তবে হচ্ছে আমাদের সিঙ্গেল বেবি হতে চলেছে, ডাবল বেবি না। তো এটা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। অনেকে বলেছো, আর অনেকের হয়ই, টুইন্স বেবি হয় আর কি, অনেকেরই হয় দেখি। তো তার জন্য ধারণা থাকে একটা যে দিদিভাই তোমারও কি ডাবল বেবি হতে চলেছে নাকি? না, আমার সিঙ্গেল বেবি হতে চলেছে। আরেকটা কথা আমার মনে পড়ে গেল, এটা না বললেই নয়, সেই কমেন্টের উদ্দেশ্য করে। আমাদের ফ্যামিলিতে, আমাদের কিন্তু বড়সড় ফ্যামিলি, ওই জন্যে ফ্যামিলিতে মানে সুখও আছে যেমন দুঃখ অনেক আছে আর কি। রিসেন্ট আমার ফার্স্ট বিবাহবার্ষিকীতে আমার কাকুর বাচ্চা হয়েছিল। তো কাকিমার তখন 7 মাস, মানে 6 মাস পূর্ণ হয়ে 7 মাসে পড়েছে। বাচ্চাটার ওজন ছিল 900 গ্রাম। তো বাড়িতেই কিন্তু মানে 900 গ্রামের বাচ্চা, তখন 6 মাস পরে 6 মাস গিয়ে 7 মাস পড়েছে, বাড়িতেই হয়েছে। সেই বাচ্চার নাক থুবড়ে পড়েছে। মানে ভাবতে পারছো তোমরা, একটা 900 গ্রামের বাচ্চা, মানে 6 মাস কমপ্লিট হয়ে 7 মাসে গিয়ে মানে কিছু কারণবশত মানে হয়েছে ওরকম। তো তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রায় 3.5 মাস। সেই ভাই আমার হসপিটালে সার্ভাইভ করে কিন্তু দেখো এখন কত সুন্দর, দেখলে মনেই হয় না যে সে মানে একটা 900 গ্রামের বাচ্চা হয়েছে। 3.5 মাস সে হসপিটালের এনআইসিউতে ছিল। হ্যাঁ, আর তার কিছুদিন পরে আমার আরেকজনের আর কি ভাই, মানে আরেকজনের ছেলে হয়েছিল, ভাই আর কি। হ্যাঁ, তো কী হয়েছিল বলো তো, পুরো সব কিছু মানে যতদিন মাস যাওয়ার সব কিছু গেছে, সব ভালোই ভালোই আর কি। তো হয়তো ডেলিভারির সময় কিছু হয়েছিল, তো তারপরে নার্সিংহোমে নিয়ে যায়, ডেলিভারি করা হয়। কিন্তু মানে সেই ভাই আমার জীবিত
থাকে না আর কি। হ্যাঁ, তো পুরো ওজন, পুরো সব কিছু পারফেক্ট, কিন্তু কি বলতো, সে মানে যা, যে থাকার সে থাকবেই, যে থাকার না সে থাকবেন না। হ্যাঁ, তো এটাই বলার ছিল, খুব কষ্ট পেয়েছিলাম তখন। মানে কি বলবো, আর এটা তো কষ্টের একটা শেষ নেই। একটা মা, সে 10 দিন পেটে ধরে তার সন্তানকে। তো তারপরে পুরো সব কিছু, মানে একদম সব কিছু টাইম টাইম সব কিছু ঠিক হওয়ার পর যখন এরকম হয় লাস্ট মুহূর্তে এসে, মানে সে যে কী কষ্ট সেটা তারাই জানে আর কি। তো যাই হোক, এইগুলোই বলার ছিল তোমাদের, সেই কমেন্টের ভিত্তিতে আমি এই কথাটাই বললাম। তবে যাই হোক, নিজেকে সাবধানে থাকতে হবেই। আর নিজে তো সাবধানে থাকি, তোমরা দেখো কোথাও যাই না, বাড়িতেই থাকি। সেই ওই ডাক্তার দেখানো, খালি জাস্ট বাইরে যাই, তাছাড়া কিন্তু বাইরে ঠাইরে যাই না আর কি। এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।